খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ আর আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। আর সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি শরীফ রওশন। শুরুতে এক নজরে দেখে নিতে চাই ক্রীড়াঙ্গনের সব গুরুত্বপূর্ণ খবরাখবর। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার লড়াই আজ বাংলাদেশের মেগা ফাইনালে। মালদ্বীপের মালি স্টেডিয়ামের ভারতের বিপক্ষে রাতে মাঠে নামবে মিঠু রোনানরা। পরিসংখ্যান দেখলে ভারতের থেকে বেশ পিছিয়ে আছে বাংলাদেশ। অনূর্ধ্ব-20 সহ বয়সভিত্তিক টুর্নামেন্টে ফাইনালে ভারতের মুখোমুখি লড়াই 3 বারই হেরেছে লাল সবুজের প্রতিনিধিরা। আবারও বার্সেলোনার কাছে হার রিয়াল মাদ্রিদের। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে 6-0 গোলের বিশাল ব্যবধানে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হেরেছে। লিগ থেকেই বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ। উল্টো দিকে 2 লেগ মিলিয়ে 12-2 ব্যবধানে বিশাল জয় নিয়ে সেমির টিকিট কেটেছে বার্সেলোনার নারী ফুটবল দল। এবং 3 ওয়ানডে এবং 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে এপ্রিলেই বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। বিশ্বমানের উইকেটে খেলে কিউদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে টাইগাররা, এমনটাই বিশ্বাস করেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। অন্যদিকে লাভের দিক বিবেচনায় রেখে সিরিজ দুটি সম্প্রচারে কোম্পানি বাছাই করা হবে বলে জানিয়েছেন এই পরিচালক। দর্শক, এতক্ষণ শুনছিলেন ক্রীড়াঙ্গনের সব গুরুত্বপূর্ণ খবরাখবর। এবার আলোচনায় ফিরতে চাই। এবার আজকের বিষয় হচ্ছে তীর ধনুকের খেলা। তীর ধনুকের যেমন স্বর্ণ জিতে এশিয়া কাপ শেষ করেছে বাংলাদেশের আর্চাররা, ঠিক তেমনই আবার সীমাবদ্ধতার কারণে অনেক সময় আমাদের অলিম্পিকের মতো আসলের মূল পর্ব থেকে ছিটকে যেতে হয়। আমাদের প্রাপ্তির জায়গাটাতে আসলে কতটুকু বা সীমাবদ্ধতায় কেন আমরা সেই জায়গাটাতে এখনো পূর্ণতা আনতে পারছি না, এ নিয়ে আজ আমাদের সাথে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন এশিয়া কাপ আর্চারিতে পুরুষ কম্পাউন্ড দলের স্বর্ণজয়ী হিমু বাছার। হিমু, আপনাকে স্বাগত জানাচ্ছি এখন মাঠে। নতুন একটা স্বর্ণ জয়ের রেকর্ড আপনারা করেছেন কম্পাউন্ডে, সেটা থাইল্যান্ডের ব্যাংককে একটা ইতিহাস হয়েছে। কেমন লেগেছিল সেই মুহূর্তটা যখন নামগুলো ঘোষণা করা হয়েছিল? আসলে একজন জাতীয় দলের আর্চার হিসেবে দেশের জন্য স্বর্ণপদক অর্জন করা, এটা আসলে বলার অপেক্ষা রাখে না যেটা কতটা গৌরবের। এটা শুধু দেশের জন্য না, এটা আমাদের পরিবার এবং আমাদের চারপাশে যারা আছেন আমাদের পরিচিত সবার জন্য এটা গৌরবের। এর জন্য আসলে আমরা অনেক বেশি গর্বিত দেশের জন্য স্বর্ণপদক অর্জন করতে পেরে। আপনারা তো এটা দলগতভাবে কম্পাউন্ডে জিতেছেন, যারা বাকি সদস্যরা ছিলেন তাদের সাথে আসলে কিভাবে আসলে থাকে না যে বন্ডিং এর যে বিষয়টা, আপনারা তো অনেকদিন ধরে এই ক্যাম্পে রয়েছেন, যেটা টঙ্গীতে আপনাদের বছরব্যাপী ক্যাম্প করা হয়, সেই বন্ডিং এর কারণেই কি আসলে এই এশিয়া কাপের মতো বড় আসরের টুর্নামেন্টে স্বর্ণ জয় হয়েছে কিনা? কারণ আপনারা ভিয়েতনামের মতো শক্তিশালী দলকে কিন্তু হারিয়েছেন। জি, আসলে এটা অবশ্যই বলতে হবে যে আমাদের টিমের যে বন্ডিংটা এটা আসলে চমৎকার ছিল। কেননা আমাদের যে টিমের যে আমরা 3 জন খেলছি, আমাদের যে ট্রায়ালগুলো হয়েছিল ওই ট্রায়ালগুলোতে আমরা দারুণ পারফরমেন্স করেছি। সবাই প্রায় সমান লেভেলের স্কোর করতে পেরেছি এবং আমাদের ম্যাচের যে পয়েন্টগুলো ছিল সেটাও প্রায় সেমই ছিল। তো এই ক্ষেত্রে আমাদের পারফরমেন্সের বন্ডিং এবং নিজেদের ভিতর যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং সব মিলে সবগুলোই আমাদের ভালো ছিল, যার কারণে আমাদের টিমে নিজেদেরকে আমরা একে অপরকে বুঝতে পেরেছি যে কার কোথায় সাপোর্ট প্রয়োজন, কার কোথায় দুর্বলতা আছে। তো এই সবগুলা মিলিয়ে সবার দুর্বলতাটাকে আমরা অন্য একজন কাভার করার চেষ্টা করেছি এবং সব মিলে আমাদের পারফরমেন্সটা ভালো করতে পেরেছি। লক্ষ্যটা তো নিশ্চয়ই আপনাদের স্থির ছিল যে সর্বোচ্চ যতটা সম্ভব আসলে কভার করা যায় বা সর্বোচ্চ পদকটা আসলে অর্জনের যে লক্ষ্যটা। তারপর ধাপে ধাপে যে আপনারা একে একে এগিয়ে গিয়েছেন, নিশ্চয়ই আপনাদের কোচ যিনি ছিলেন ফ্রেডরিক, তারও একটা সাপোর্ট ছিল এখানে। সেই গল্পটা যদি একটু শুনতে যাই, একদম শুরু থেকে বাংলাদেশ থেকে রওনা হওয়ার পরে যে পরিকল্পনা, ওইখানে গিয়ে প্রস্তুতি, তারপরে মাঠে নামা, সবকিছু মিলে যদি একটু শুরুর গল্পটা। জি, এটা তো অবশ্যই। আমাদের যে বর্তমান যে কোচ আছে মার্টিন ফ্রেডরিক, ইনি মূলত ওনার যে ম্যানেজমেন্ট ওভারঅল উনি সব দিক থেকেই ভালো ম্যানেজ করতে পারে এবং ওনার প্ল্যানিং চমৎকার। আসলে সব দিক থেকেই উনি দারুণ প্ল্যানিং, ওনার কোথায় কি করতে হবে না করতে হবে, গেমের আগের প্রিপারেশন, পরের প্রিপারেশন, উনি সব দিক থেকেই এই বিষয়টা দারুণ প্ল্যানিং করে।
যার কারণে আমাদের যে গেমের যে পারফরমেন্স কোথাও আমাদের মাঠে লেট হয় না, বা মানে ওভারঅল যেখানে যে যে পরিস্থিতিতে থাকার কথা আমরা সেই পরিস্থিতিতেই থাকি, এবং দেশের যে সুনাম এটা সবসময় বজায় রাখার চেষ্টা করি। এরপরের ধাপটা আপনাদের তো মানে নিশ্চয়ই অলিম্পিক আপনারা বলছিলেন, অনেকে আবার আফসোসও করছিল যে আমরা যদি রিকার্ভেও যদি আমাদের স্বর্ণ পদক আনতে পারতাম সেটা আমাদের জন্য অনেক বড় সাফল্য হতো, যেহেতু রিকার্ভে কোচ রয়েছেন। তবে আপনাদের সংবর্ধনা দেওয়া আছে, এরপর ফেডারেশন থেকে কি আর কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, বিশেষ করে আপনাদের জন্য যারা স্বর্ণজয়ী? কারণ আমরা দেখেছি যে ফুটবল ক্রিকেটে ভালো কিছু করলে তাদেরকে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে বা যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় থেকে একটি ভালো মানের একটা আর্থিক যে উন্মাদনার জন্য যেটা দেওয়া হয় সেইটা অনুদানটা কি দেওয়া হয়েছে কিনা, বা খেলোয়াড়দের ফ্যাসিলিটি ডেভেলপ করার জন্য তো জাতীয় ক্রীড়া পরিষদ থেকে একটা বরাদ্দ দেওয়া হয়েছিল গত ইয়েতে, কাবাডিতে আমরা দেখেছি, ফুটবলে আমরা দেখেছি। আপনাদের বেলা থেকে এমন কোনো ঘোষণা এসেছে কিনা? হ্যাঁ, বিগত এশিয়ান চ্যাম্পিয়নশিপে আমি এবং বন্যা আক্তার এবং কুলসুম আক্তার মনি আমরা 3টা পদক অর্জন করি। আমরা দুজনে একটা সিলভার এবং দেশের মাটিতে হয়েছিল, হ্যাঁ দেশের মাটিতে হয়েছিল ঢাকায়। তো এটাতে আমরা যখন পদক অর্জন করি তখন আমাদের যে উপদেষ্টা সরকার ছিল, মানে অন্তর্বর্তীকালীন সরকার, তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আমাদের একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা যারা পদক অর্জন করেছি তাদের সবাইকে 10 লক্ষ করে টাকা পুরস্কার করবে। তো এই টাকাটা আসলে সে না দিয়েই অবসর গ্রহণ করে, এবং পরবর্তীতে এই টাকাটা আমরা এখনো পাইনি। তো এটা আসলে কি বলবো, এটা বলতে পারতেছি না। যে আমার সরকারের প্রতি অবশ্যই অনুরোধ থাকবে যে তারা যেন এই ব্যাপারটা দেখে, যেহেতু সরকার থেকে আমাদেরকে বলা হয়েছে এবং প্রতিশ্রুতি দিয়েছে, সেটা এই প্রতিশ্রুতিটা এক প্রকার সরকারের প্রতিশ্রুতি। তো যদি এই টাকাটা আমরা পাই তাহলে অবশ্যই আমাদের জন্য অনেক ভালো হবে, এবং আমরা সরকারের প্রতি একটা বিশ্বাস রাখবো। হ্যাঁ, তো পরবর্তীতে এই যে বর্তমান সরকার আসার পরে যে আমাদের খেলোয়াড়দের নিয়ে যে সুযোগ সুবিধা চালু করতেছে নতুন করে, এটা আসলেই চমৎকার। আমরা কথা বলবো বর্তমান সরকারের যে পদক্ষেপ বা উদ্যোগ। তবে আপনারা কি বর্তমান সরকারের সাথে তো আপনার পার্সোনালি দেখা হওয়ার সুযোগ হয়েছে, ক্রীড়া প্রতিমন্ত্রী যিনি আছেন আমিনুল হক, তাকে কি আপনি এই বিষয়টা মানে জানিয়েছেন কিনা যে আপনাদের একটা আশ্বাস দেওয়া হয়েছিল? কারণ আমরা দেখেছি যে বাংলাদেশ যখন ভারত দলকে হারিয়েছে তখন 2 কোটি টাকা কিন্তু এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিন্তু ঘোষণা করেছে, এবং তৎক্ষণাৎ কিন্তু তাদেরকে সেই টাকা পরিশোধও করে দিয়েছে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার আগে। তবে আপনাদের টাকাটা কেন দেওয়া হয়নি? এই যে একটা মানে ফুটবল ক্রিকেট বাংলাদেশের যে একেবারে মানে প্রথম সারির খেলা, আমরা অলিখিত প্রথম সারি খেলাই বলা হয়ে থাকে, তবে আপনারা আন্তর্জাতিক অঙ্গন যদি বলি বা দেশের মাটিতে বলি, আপনাদের অবস্থানও আসলে খুব বেশি পিছিয়ে রাখার মতো না। আপনারাও সাফল্য এনেছেন, আপনারা অলিম্পিকেও গেছেন। তাহলে আপনারা কেন পেছনে থাকবেন? কেন ফ্যাসিলিটিগুলোর দিক থেকে আপনারা কেন নজরের বাইরে থাকবেন? সেটার জায়গা থেকে আপনাদের কি কখনো ভাবনা এসেছে কিনা, বা সরকারের সাথে কথা বলার কোনো সুযোগ হয়েছে কিনা, বসার সুযোগ হয়েছে কিনা? জি, এই যে বিগত যে ক্রীড়া কার্ড ইয়ার যে অনুষ্ঠানটা হইল প্রদানের, তো এই অনুষ্ঠানে আমি ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল স্যারের সাথে সরাসরি কথা বলার সুযোগ পেয়েছি। তো আমি স্যারকে বলেছি যে স্যার এমন এমন ঘটনা, তো উপদেষ্টা স্যার আমাদের টাকা দেওয়ার কথা বলেছিল কিন্তু এই টাকাটা আমরা পাইনি। তো স্যার সাথে সাথেই কোশ্চেন করছে যে এই টাকাটা তারা কেন দিয়ে যায়নি। তো আমরা তো আসলে এটা বলতে পারিনি যে কেন দেয় না, সেটা তাদের হয়তো বা ভুলে গেছে বা যে কোনো কারণে হয়তো বা আমরা এই টাকাটা পাইনি। তো পরে স্যারকে বলার পরে আমিনুল স্যার বলছে আচ্ছা ঠিক আছে, যেহেতু সরকার থেকে এটা বলা হয়েছে যে তোমাদের টাকা দেওয়া হবে, সেহেতু আমি এই বিষয়টা নিয়ে ভাববো। তো আশা করি আমাদের যে ক্রীড়া প্রতিমন্ত্রী স্যার আছে এই বিষয়টা নিয়ে একটা পদক্ষেপ নেবে এবং আমাদের যে আশা ছিল সেই আশাটা পূরণ করবে। নিশ্চয়ই হিমু বাছার, কারণ যেহেতু আমিনুল হক ক্রীড়া প্রতিমন্ত্রী আসলে নিজে একজন খেলোয়াড় ছিলেন, তিনি আসলে অন্য খেলোয়াড়দের প্রতি যে মন মানসিকতা সেটা নিশ্চয়ই ভাববেন, এবং তাদেরকে সাহস দেওয়ার যে বিষয়টা, উন্মাদনা দেওয়ার বিষয়টা, সেটাও নিশ্চয়ই আসলে তিনি কাজ করবেন। আমরা এই বিষয়ে আরো অনেক আলাপ করব, তবে একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, এখন মাঠে সময় হলো একটা বিরতির, ফিরছি একটু পরে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন মাঠে। হিমু, বিরতিতে যাওয়ার সময় আমরা কথা বলছিলাম যাওয়ার আগে যে এই যে বাংলাদেশের আর্চাররা একটা স্বপ্ন দেখেছে, অলিম্পিকে বাংলাদেশের জন্য একটা পদক অর্জনের যে স্বপ্ন, সেটা আমরা বারংবারই হোঁচট খাই সেই জায়গাটাতে। তবে আপনারা দীর্ঘদিন ধরে কিন্তু ক্যাম্প করছেন, এখন আপনারা বর্তমানে ক্যাম্পে রয়েছেন 35 জন। এটা একটা অনেক বড় একটা বিষয়, এবং সবচেয়ে বড় একটা বিষয় যেটা, সেটা হচ্ছে আপনাদের সারা বছর ব্যাপী
আপনাদের একটা স্পন্সর থাকে, যেটা আমরা অন্য ইভেন্টে দেখি না, এবং অন্য ইভেন্টে দেখা যায় যে স্পন্সরের হাহাকার লেগে যায়, বড় বড় ইভেন্টগুলোতে তারা যেতে পারে না। তবে তীর আপনাদেরকে, সিটি গ্রুপ আপনাদেরকে স্পন্সর করে যাচ্ছে, এটা নিশ্চয়ই আপনারা এই দিক থেকে ভাগ্যবান। সেই জায়গাটাতে আপনারা কি ওই জায়গাটাতে মানে যেটা দেয়ার সবচেয়ে বড় যে আসলে নিশ্চয়ই এশিয়া কাপে স্বর্ণপদক, এটা আমাদের জন্য অনেক গর্বের, তবে অলিম্পিক যেটা বিষয়, সেই জায়গাতে আপনারা কতটুকু কাজ করছেন, বা স্পন্সরের যে তারাও তো আসলে আপনাদের থেকে কিছু চায়, ওই জায়গাটা কবে পূরণ হবে তাদের সেই স্বপ্নটা? আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের যে স্পন্সর আছে সিটি গ্রুপকে, কেননা তারা আমাদের দীর্ঘদিন ধরে স্পন্সর করে যাচ্ছে এবং সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করতেছে। এটা আসলেই অনেক ভালো একটা দিক। তো আমি সিটি গ্রুপকে এর কাছে রিকোয়েস্ট করব যেন তারা আমাদের পাশে থাকে এবং ভবিষ্যতে যেন আমাদের সাফল্যগুলো তাদের নামের পাশে করে নিতে পারে। আর অলিম্পিকে যে বিষয়টা, যে এখন তো এশিয়া কাপে আপনারা স্বর্ণ জয়ী হয়েছেন, তবে সামনেই তো আবার অলিম্পিকের বাছাই শুরু হয়ে যাবে, সেটার কি প্রস্তুতি শুরু হয়েছে কিনা? ফ্রেডরিক তো অলরেডি অনুশীলনে আপনাদেরকে নামিয়ে দিয়েছে মাঠে। জি হ্যাঁ, আমাদের আসলে মূল লক্ষ্যই তো মূলত অলিম্পিক। সেক্ষেত্রে আমাদের সবসময় লক্ষ্য থাকে যে আমাদের যে পরবর্তী যে আন্তর্জাতিক টুর্নামেন্টটা আছে সেটার উপর ভিত্তি করে আমাদের প্র্যাকটিসের সিকোয়েন্সটা তৈরি করা হয়। তো যেহেতু এবার থেকে অলিম্পিকের বাছাই শুরু হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের প্র্যাকটিসের মানটাও আরও ভালো হওয়া শুরু করবে, কেননা অলিম্পিকে যে আসরটা, এটা আসলে অনেক বড় একটা আসর, আপনারা জানেন। তো সেক্ষেত্রে আমাদের প্র্যাকটিস আগে যে পরিমাণে করছি, এই বছর আরও ভালো করার চেষ্টা করতেছি আমরা, এবং আমাদের কোচরা ওইভাবে প্ল্যানিং করতেছে, আমাদের ইকুইপমেন্টের আনার ব্যবস্থা করতেছে যেগুলো গ্যাপ ছিল, এবং মোটামুটি সব ধরনের ইকুইপমেন্টে আছে। আরও যেগুলো আসার প্রয়োজন সেগুলো আনার ব্যবস্থা করছে, এবং ভবিষ্যতে যে প্র্যাকটিসগুলো হবে আশা করি যে বর্তমানে যে প্র্যাকটিসটা হচ্ছে এর থেকে আরও ভালো প্র্যাকটিস করতে পারবো। হিমু বাছার, আপনাদের একটা আক্ষেপ ছিল যে আপনারা যেখানে কম্পাউন্ডে স্বর্ণজয়ী স্বর্ণপদক জিতেছেন, তবে সেইটার জন্য ডেডিকেটেড যে একটা কোচ, সেটা আপনাদের নেই। আপনি মার্টিন ফ্রেডরিকের আন্ডারে কাজ করছেন, অবশ্যই সে একটা ভালো স্বনামধন্য কোচ, তবে ডেডিকেটেড কোচ যেটা বলছিলাম, যে আপনাদের টেকনিক বা অন্য যে বিষয়গুলো সেগুলো ধরিয়ে দেওয়ার জন্য খুঁটিনাটি বিষয়, এটা একটা দরকার। আপনারা কি ফেডারেশনের কাছে বলেছেন কিনা? কারণ আপনাদের দীর্ঘদিন ধরে এই কোচ নেই, কোচের যে বিষয়টা বাংলাদেশের, সেটা আসলে আপনাদেরকে ভোগাচ্ছে কিনা? হ্যাঁ, এই বিষয়টা তো অবশ্যই আমাদের বলতেই হবে। তবে মার্টিন স্যার যে আছেন তিনি আসলে অনেক ভালো একজন কোচ, তবে উনি রিকার স্পেশালিস্ট। তো সেই ক্ষেত্রে আমাদের যে কম্পাউন্ড ইভেন্টে আমরা যারা আছি সবাই আমরা সবসময় চাই যে আমাদের নিজেদের ইভেন্টের একজন এক্সপার্ট কম্পাউন্ড যে ফরেন কোচ যারা অনেক ভালো জানেন আমাদের ধনুকের সম্পর্কে, কেননা আমাদের ধনুকটা অন কাইন্ড অফ ওয়েপন। সেই ক্ষেত্রে আমাদের ধনুকের টিউন অনেক কিছু মেনটেন করা লাগে। তো এই ধনুকের বিষয়ে যারা অনেক ভালো জানে, তাদের মতন একজন কোচ যদি আসে ফরেন, তাহলে তারা আমাদের ধনুকের যে ইকুইপমেন্টের যে কাজগুলো আছে অনেক ভালোভাবে সেটা করতে পারবে, এবং আমাদের ধনুকটাকে সবসময় একুরেট রাখার চেষ্টা করতে পারবে। যেটা বর্তমানে আমাদের আগেও কোচ ছিল, জিয়া স্যার ছিল, হাসান স্যার ছিল, ওনারা তো ওনাদের ফ্যাসিলিটিস বাইরে ভালো বিধায় বাইরে চলে গেছে। তো বর্তমানে আমাদের যে কম্পাউন্ডের যে জায়গাটা, এখানে একজন অভিজ্ঞ কোচের ঘাটতি আছে। বর্তমানে একজন দেশীয় কোচ আছে আমাদের সিনিয়র ভাই, অনয় ভাই। তো উনিও চেষ্টা করতেছে ওনার জায়গা থেকে যতটুকু সম্ভব ভালো দেওয়ার জন্য। তো যদি একজন ফরেন কোচ আনা হয়, তাহলে আমাদের যে টিমের যে একটা কনফিডেন্স সেটা আরও বাড়বে, এবং আমাদের যে প্র্যাকটিসের একটা গতি সেটা আগের থেকে আরও অনেকটা ভালো হবে বলে আমি মনে করি। মানে আপনারা কি ফেডারেশনের সাথে এই ধরনের কথা বলেছেন কিনা, বা তারা আসলে আশ্বাস দিয়েছে কিনা? কারণ আপনারা এখন এশিয়া কাপের স্বর্ণজয়ী হয়েছেন, সেক্ষেত্রে নিশ্চয়ই আপনাদের জন্য আলাদা পরিকল্পনা রয়েছে। জি, আমাদের ফেডারেশন বলছিল যে আমাদের জন্য ফরেন কোচ আনা হবে, কিন্তু আসলে এখনো এটার কার্যকারিতা হয় নাই। তবে আমি আশা করব মানে আমাদের এটা কি নতুন কমিটি, অ্যাডহক কমিটি যখন ঘোষণা করা হয়েছিল তখন তারা বলেছিলেন, নাকি এই যে এবার আপনার এশিয়া কাপে যে স্বর্ণজয়ী হয়েছেন এরপর বলেছে? না, কমিটি তো আসলে দুইটা আগে থেকেই বলতেছে যে ফরেন কোচের আনার ব্যবস্থা হবে না হবে। তো হয়তো বা অনেক সময় বাজেটের ঘাটতির কারণে বা যে কোনো কারণে হয়ে ওঠে পারে না। তো সেই ক্ষেত্রে আমি আশা করব যে এই যে আগামীতে যে আমাদের কম্পাউন্ড ইভেন্ট যেহেতু ভালো করতেছে, সেক্ষেত্রে পরবর্তীতে যে খেলাগুলো আছে এই খেলাগুলো যেন আমরা আরও ভালো করতে পারি, সেজন্য আমাদের একজন ফরেন কোচের ব্যবস্থা করা। আচ্ছা, আপনি আরেকটা কথা বলছিলেন যে আপনারা যেই মাঠে খেলছিলেন সেখানে বাতাসের যে একটা ব্যাপার, সেইখানে আপনারা বেশ
ভোগান্তিতে পড়েছিলেন, কারণ আমাদের টঙ্গীর যে মাঠটা সেখানে বাতাসের একটু তারতম্য ছিল। সেখানে আমাদের যিনি রাজিবউদ্দিন আহমেদ চপল আছেন, সাবেক সাধারণ সম্পাদক, তিনি বলছিলেন যে একটা নতুন মাঠ তৈরি করার একটা পরিকল্পনা তার রয়েছে। আপনারা এই মাঠে, কারণ আপনারা জাতীয় স্টেডিয়ামে খেলেছেন, পল্টন মাঠেও কিন্তু আপনারা প্র্যাকটিস করেছেন এর মধ্যে, নভেম্বরে যে প্রতিযোগিতাটা হয়েছিল, সেই জায়গাটাতে আপনারা আসলে কতটা ফিল করেন যে হ্যাঁ এখনই আপনাদের একটা উন্নত মানের একটা মাঠ আপনাদেরও প্রয়োজন? জি, দারুণ একটা কোশ্চেন করেছেন। এটা আসলে বলতেই হবে, কেননা আমাদের যে টঙ্গীর যে মাঠটা আছে এটা আসলে রাস্তার সাইডেই প্রচুর পরিমাণে গাড়ি যাতায়াত করে এবং প্রচুর ধুলাময়লা। মানে যদি বলা হয় যে একটা জাতীয় দল ওইখানে প্র্যাকটিস করে, তাহলে ওই মাঠটা আসলে পরিপূর্ণ না, যেটা বলতেই হবে। কেননা ওই যে মাঠটা আছে ওই মাঠে আসলে মাঠের ইয়াটাও ছোট, একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট করার মতন সিচুয়েশন আসলে ওই মাঠে হয় না। তো সেই ক্ষেত্রে যদি সরকার আমাদের জন্য একটা নতুন এবং উন্নত মানের মাঠের ব্যবস্থা করে এবং যে ইকুইপমেন্টগুলো আছে সবগুলোর যদি ব্যবস্থা করে, তাহলে আমি মনে করি আমাদের যে আর্চারির যে সাফল্য সেটা আরও অনেক বেশি এগিয়ে যাবে। আপনারা যে ওই যে মাঠের যে কথা বলছেন, যে জাতীয় স্টেডিয়ামে আপনারা যখন চ্যাম্পিয়নশিপের জন্য খেলার জন্য 30টা দেশের অংশগ্রহণে যখন এসেছিলেন, তখন আপনারা খুব বেশি প্রস্তুতির সময় কিন্তু পাননি আমি যতটুকু জানি। সেক্ষেত্রে পল্টন মাঠের আপনারা প্রস্তুতি সেরেছেন। সেই জায়গায় এই যে তারতম্য, বাতাসের তারতম্য, সেটা বাইরের দেশে গিয়ে তো বেশি মানে বেশি করে ফিল হয়। সেই জায়গাটাতে আসলে কিভাবে অ্যাডজাস্ট করেন আপনারা? জি, আসলে আমাদের যে টঙ্গীর যে মাঠটা আছে এটা আসলে চারপাশ দিয়ে অনেক দেয়াল বা বিল্ডিং থাকার কারণে এই মাঠটাতে তেমন একটা বাতাস আসে না। কিন্তু আমাদের যে বাইরের যে খেলাগুলো হয়, ওই আন্তর্জাতিক খেলার যে মাঠগুলো, ওই মাঠগুলোতে বাংলাদেশের তুলনামূলক বাতাস একটু বেশি থাকে। তো সেক্ষেত্রে আসলে আমাদের প্র্যাকটিস করার যদি সুযোগ বিভিন্ন জেলায়, যেমন কক্সবাজার আছে বা চট্টগ্রাম, যেসব অঞ্চলে বাতাসের একটু বেশি, ওইসব অঞ্চলে যদি মাঝে মাঝে প্র্যাকটিস করার সুযোগ হয় এবং যদি আমাদের নতুন করে একটা ভালো মাঠ দেওয়া হয় যেখানে আমরা আর্চারির জন্য যে পরিবেশটা প্রয়োজন, সম্পূর্ণ পরিবেশটাই যেখানে পাবো, তো যদি এরকম একটা সিচুয়েশনে মানে জায়গায় আমাদের প্র্যাকটিস করার সুযোগ করে দেওয়া হয় এবং মাঠ দেওয়া হয়, তাহলে আশা করি আমাদের যে বাতাসের যে সমস্যাটা এটা আমরা অনেক দ্রুতই কভার করতে পারবো। আপনি তো অনেক দেশ আসলে সুযোগ হয়েছে, আপনারা অনেক দেশে পার্টিসিপেট করেছেন আপনি। অন্য দেশের মাঠ থেকে আমরা আসলে কতটা পিছিয়ে রয়েছি? কারণ আপনি দেখেছেন যে থাইল্যান্ডে গিয়েছেন, এর আগে আপনি অনেক টুর্নামেন্ট কভার করেছেন, আপনি অংশগ্রহণ করেছেন। সেই জায়গায় দেখা যায় যে আসলে মানে আমাদের প্রতিবেশী দেশ যেখানে ইন্ডিয়া অনেক বেশি আসলে কাবাডি বা ক্রিকেট, ফুটবল সবকিছুর জন্য যেমন আসলে নিজেদেরকে প্রস্তুত রাখে, ঠিক সেইভাবে আর্চারদের জন্য প্রস্তুতি রাখে তাদের নিজেদের মাঠ। আমরা আসলে কতটুকু নিজেদের ওই জায়গায় সুবিধা দিতে পারছি আর্চারদের? যে আমরা তো বলছি যে অলিম্পিকের মতো আসলে আমাদের লক্ষ্য থাকবে, আমরা চাই অলিম্পিকের মতো একটা আসলে আমরা পদক জিততে, তবে আমরা সেই মানের খেলোয়াড় বা সেই মানের ফ্যাসিলিটিকে আমরা দিতে পারছি খেলোয়াড়দের সেই অর্জন লক্ষ্য পূরণে? আসলে যদি অলিম্পিকে স্বর্ণপদক পেতে হয় বা অলিম্পিকে পদক পেতে হয়, তাহলে আসলে পরিকল্পনা এবং সুযোগ সুবিধা আসলে ওই রকম মানের দিতে হবে যতটা আপনার মনে করেন। বর্তমানে সবথেকে বেশি অলিম্পিক স্বর্ণপদক জিততেছে কোরিয়া। আমি গিয়েছি, তো ওইখানের যে মাঠের যে প্রযুক্তি এবং যে মাঠের ব্যবস্থা, ওইখানে এমন দেখা যাচ্ছে যে এরকম যে ওই কোরিয়ার একটা জেলার বা আপনি ডিভিশনে বলেন, একটা ডিভিশনের যে ক্লাবের যে ফ্যাসিলিটিসগুলো আছে সেটা আমাদের জাতীয় দলের নাই। এটা সরাসরি বলতেই হবে, কেননা আমাদের জাতীয় দলের মাঠ ছোট, ইকুইপমেন্ট বা বিল্ডিং বা অ্যাকোমোডেশন সব কিছুই একটু আগের, অনেক পুরাতন। তো কোরিয়াতে যাওয়ার পর আমি যে জিনিসটা খেয়াল করেছি সেটা হচ্ছে যে ওদের মাঠ অনেক বড় এবং ওদের প্রযুক্তি সব কিছু মানে সব মিলিয়ে আমাদের থেকে অনেক আগায় ওরা, যার কারণে ওদের পদক অর্জনের ইয়াটা অনেক বেশি। মানে সেটাই কি একমাত্র আমাদের বাধা হচ্ছে কিনা? যেহেতু আমরা দীর্ঘ অনেকগুলো বছর আমরা কিন্তু এখানে আপনারা খেলছেন, যারা রোমাঞ্চানা আছেন, দিয়া সিদ্দিকা আছেন, তারা একের পর এক আসলে শিরোপা বা পদক যাই বলি না কেন সেটা তারা অর্জনের চেষ্টা করেছেন, তবে সাফল্য সেভাবে আসেনি। সেই ক্ষেত্রে এই যে স্পন্সর প্রতিষ্ঠান যেটা বলছি, যাদেরকে বলছি, সবচেয়ে বেশি মনে হয় স্পন্সর আপনাদের সাথেই একটা স্পন্সর টানা এতগুলো বছর পার করে দিয়েছে, প্রায় 7 বছরের বেশি সময়। আর সেই জায়গায় যে আপনাদের যে মানে সাপোর্ট, যেটা শুধু তো আসলে একটা মাঠ বিষয় না, একজন প্লেয়ারকে নিজের যোগ্যতা বা ওই জায়গাটাতে প্রমাণ করার জন্য আসলে আদার্স আরও ফ্যাসিলিটির প্রয়োজন। সেটা হচ্ছে আপনাদের স্বাস্থ্য সুরক্ষা বা আপনাদের যে সুইমিং ব্যবস্থা, সেটাও আসলে দরকার। তবে টঙ্গীর যে মাঠে আপনারা সারা বছর থাকেন, সেই মাঠে কি পর্যাপ্ত ওই সুযোগ সুবিধাটা নিশ্চিত করা হয়েছে কিনা ফেডারেশনের পক্ষ থেকে? জি, আমাদের ফেডারেশন যথেষ্ট চেষ্টা করতেছে তাদের সামর্থ্য থেকে যে যতটা সুবিধা ফ্যাসিলিটিস আমাদের প্লেয়ারদের দেওয়ার জন্য।
তো এই জন্য আমি ফেডারেশনকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। তবে কিছু ঘাটতি তো অবশ্যই আছে। আপনার যেহেতু স্বাস্থ্যের ব্যাপার বলছেন, সেহেতু আমাদের একজন খেলোয়াড় হিসেবে আমাদের প্রথমে আসে হচ্ছে মানে আমাদের চিকিৎসার যে ব্যাপারটা। মনে করেন আমরা যে খেলোয়াড় হিসেবে আমরা মাঝে মাঝেই ছোটোখাটো ইনজুরি পড়ি। তো এর আগে একজন মাসাজম্যান ছিল, তো বর্তমানে ওইটা পরিবর্তন করে একজন ফিজিওথেরাপি নেওয়া হয়েছে। আচ্ছা, আমার দর্শকদের জন্য একটু পরিষ্কার যদি করে দিতেন যে আমরা ক্রিকেট বা ফুটবলে আসলে ইনজুরির সংখ্যাটা বেশি দেখতে পাই, তবে তীর ধনুকের খেলা আসলে কি ইনজুরি হতে পারে যদি একটু স্পষ্ট করে একটু বলতেন। জি, আসলে এটা সবাই ভাবে যে আর্চারিতে তীর শুটিং করে, তো এতে আর কি ইনজুরি হতে পারে। ইনজুরি আসলে আর্চারিতেও হয়, বিশেষ করে আমাদের যে শোল্ডারের যে ইয়াগুলো আছে, শোল্ডারে ইনজুরি হয়। অনেকে আছে যে শোল্ডার ইনজুরির কারণে তাদের কেরিয়ারটা শেষ হয়ে যায়, আছে এরকম ঘটেছে এর আগেও। তো আমাদের যে আর্চারি ফেডারেশনের যে টঙ্গীতে একজন ফিজিওথেরাপিস্ট নেওয়া হয়েছে, তো উনি যথেষ্ট ভালো একজন অভিজ্ঞ থেরাপিস্ট। তো ওনার কিছু ইকুইপমেন্টের ঘাটতি আছে। তো ওই ইকুইপমেন্টগুলো যদি ফেডারেশন ম্যানেজ করে বা সরকার থেকে দিয়ে দেয়, তাহলে হবে কি আমাদের যে চিকিৎসার ব্যাপারটা, আমাদের যে ইনজুরিটা, সেটা আমরা অনেক সহজেই রিকভার করতে পারবো। এবং আমাদের যে স্বাস্থ্যের ব্যাপারটা, আমরা সবসময় চেষ্টা করি নিজেদের হাইজিনিক ঠিক রাখার। এবং ফেডারেশন থেকে আমাদের যথেষ্ট ভালো খাওয়া দাওয়ার মানে যতটুকু প্রোটিন প্রয়োজন সবটুকুই দেওয়ার চেষ্টা করতেছে। তো এই দিক থেকে ফেডারেশনের কাছে অনুরোধ থাকবে যদি আর একটু ভালো করা যায়, বা তারা যদি একটু পরিকল্পনা করে যে না আর্চারি প্লেয়ারদের এগুলো প্রয়োজন ওইগুলো প্রয়োজন, এটা হলে ভালো হয়। যদি আর একটু ভালো করে তাহলে অবশ্যই আরো ভালো। যারা অলিম্পিকের জন্য সিলেক্ট যারা হবেন যে প্লেয়াররা, তাদের জন্য যদি বিশেষ ব্যবস্থা করা হয়, আসলে ওইভাবে টার্গেট করলেই তো আমরা ওই জায়গাটাতে পৌঁছাতে পারবো। হিমু বাছার, আমরা আলোচনা আরো বাড়াবো, তবে এখানে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। দর্শক, সময় হলো একটা বিরতির, ফিরছি একটু পরে। আবারও স্বাগত এখন মাঠে। হিমু, কথা বলছিলাম আপনাদের যে ফিজিও আছে, তবে ফিজিও যেভাবে আসলে নিজেদেরকে বা ওই জায়গাতে আপনাকে সেবা দিবে বা নিজের কাজটা করবে, সেই সরঞ্জামাদিটাই নেই। সেটা ফিজিও কখনো আসলে ইনশিওর করার সুযোগ পেয়েছে কিনা ফেডারেশনের কাছে? থাকে না যে চাহিদা দেওয়া আমার এই লাগবে। হ্যাঁ, ফেডারেশনকে উনি হয়তোবা বলছে, এই বিষয়ে আমি সঠিক বলতে পারছি না। তবে আশা করি ফেডারেশন এটা দেখবে এবং আমাদের ইকুইপমেন্ট যেগুলো প্রয়োজন, ফিজিওর যেগুলো প্রয়োজন, সেগুলো উনি ম্যানেজ করে দিবেন আমাদের ফেডারেশন থেকে। আর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমাদের যে ইকুইপমেন্ট ফিজিওথেরাপির, নর্মালি আমাদের যদি খুব বেশি সমস্যা হয়, তাহলে আমরা ফিজিওথেরাপিস্ট যে আছেন তার চেম্বারে গিয়ে আমরা চিকিৎসাটা নেওয়ার চেষ্টা করি। তো যদি এই যে ইকুইপমেন্টগুলো এগুলো যদি আমাদের ফেডারেশনেই থাকে, তাহলে হবে কি আমাদের ওইখানে আর যাওয়ার প্রয়োজন হবে না, আমরা আমাদের চিকিৎসাটা নিজেদের জায়গা থেকেই নিতে পারবো। তো এটা আমাদের প্লেয়ারদের জন্য একটা দারুণ সুযোগ হবে। বা যখন আপনি দেশের বাইরে যান, দেশের বাইরে গিয়ে তো আপনি এই সুযোগটা পান না, কারো চেম্বারে গিয়ে, ব্যক্তিগত চেম্বারে গিয়ে চিকিৎসা সেবা নেওয়ার, তখন আপনাদের পরিস্থিতি কি হয়? জি, অনেক ভালো একটা কোশ্চেন করছেন। আর নর্মালি আমরা দেখি কি আমাদের সাথে যে অন্যান্য যে কম্পিটিটর দেশগুলো আসে, যেমন ইন্ডিয়া এবং কোরিয়া, ওরা হয় কি প্রতিটা টিমে ওদের একজন ফিজিওথেরাপি নিয়ে যায় সাথে করে, যেটা হচ্ছে ওদের ওই সময়ে যদি কোনো সমস্যা হয় বা মানে ইনজুরি হয়, তাহলে রিকভার করার চেষ্টা করে সেই ফিজিও। তো এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে একটু পিছিয়ে আছে। আমাদের নর্মালি যে ফিজিও আছে, সে এখান থেকেই চেষ্টা করে যতটুকু রিকভার করার, কিন্তু তাকে তো আর নিয়ে যাওয়া হয় না বা আমাদের সাথে যাওয়া হয় না। যদি আমরা ওইখানে কোনো ইনজুরিতে পড়ি, তাহলে এটা একটু কষ্ট হয়ে যাবে আমাদের নিজেদেরই রিকভার করা আর কি। মানে এটা নিয়ে যাওয়া হয় না কেন? কারণ ফিজিও তো দলের সাথে যাওয়া অনেকটাই মানে গুরুত্বপূর্ণ, কারণ আপনারা যে কোনো সময় ইনজুরিতে পড়তে পারেন, সেই জায়গায় তো আপনাদের খেলাটাও আপনারা মানে বাদ পড়ে যেতে পারেন খেলা থেকে। এটা আসলে আমি ব্যক্তিগতভাবে আমার আসলে বলা সম্ভব না, এটা আসলে ফেডারেশন পরিকল্পনা করে। কখনো হয়েছে কিনা আপনাদের সাথে যে আপনারা একেবারে ওই মোমেন্টে গিয়ে আপনারা মানে আটকে গেছেন শুধুমাত্র ফিজিও না থাকার কারণে? না, এরকম ঘটনা কখনো হয়নি। তবে ফিজিও যদি সাথে থাকে, তাহলে ছোটোখাটো যে ইনজুরিগুলো হয়, এগুলো আমরা সহজে রিকভার করতে পারবো এবং আমাদের যে খেলায় কোনো বিঘ্ন ঘটবে না। আচ্ছা, আপনি শুরুর দিকে বলছিলেন যে সরকারের যে উদ্যোগ, বর্তমান সরকার, সেটা আসলেই মানে প্রশংসনীয়, কারণ আপনারা এরই মধ্যে 1 লাখ টাকা বেতনের আওতায় চলে এসেছেন। এটা আপনাদের দীর্ঘদিনের একটা চাওয়া ছিল যে মাঠে আসলে পুরোপুরিভাবে নিজেদেরকে মনোযোগটা দেওয়ার জন্য আপনাদের যে বেতন যে নিশ্চিত করার বিষয়টা, সেটা তো ফেডারেশন করতে পারেনি, তবে নতুন সরকার করতে পেরেছে। সেই জায়গা থেকে হিমু বাছার কতটা আসলে স্বস্তিতে রয়েছে, যদি ব্যক্তিগতভাবে আপনার থেকে জানতে চাই? জি, এটা আসলেই অনেক আনন্দের আমাদের জন্য, এবং আমরা কল্পনা করিনি কখনো যে আমাদের যে অ্যামাউন্টটা দেওয়া হবে এটা এত বেশি হবে। আমরা ভাবছি হয়তো বা কিছু টাকা দেওয়া হবে, যেটা আমাদের মানে ক্রিয়া কার্ডের যে বেতন আওতাভুক্ত করছে।
তো বর্তমানে যে টাকাটা দেওয়া হচ্ছে এটা আসলে অনেক বড় একটা অ্যামাউন্ট আমাদের প্লেয়ারদের জন্য, এবং আমরা এর মাধ্যমে আমাদের পরিবারকে সাপোর্ট করতে পারবো এবং আমাদের যে নিডগুলো আছে সেগুলো আমরা পূরণ করতে পারবো। এটা আসলে সরকারের অনেক বড় একটা উদ্যোগ এবং খেলোয়াড়দের উন্নতির জন্য এটা অনেক ভালো একটা উদ্যোগ। তো আমি মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা পরিকল্পনা গ্রহণ করার জন্য, যেটা আসলে আমাদের ক্রীড়া জগৎকে অনেক বেশি আগায় নিয়ে যাবে। আপনার অ্যাকাউন্টে কি সেই টাকাটা এসেছে? জি, এটা আমি ওই দিনই পেয়েছি যেদিন উদ্বোধন হয়েছে। আমরা যারা 129 জন ছিলাম আমরা সবাই ওই দিনই টাকাটা পেয়ে গেছি। এই টাকা নিয়ে এখন পরিকল্পনা কি? পরিকল্পনা বলতে এই মুহূর্তে আমার মূল পরিকল্পনা হচ্ছে আমার পরিবারকে সাপোর্ট দেওয়া, কারণ আমরা যারা এই যে ক্রিকেট এবং ফুটবল বাদে যে অন্যান্য খেলাগুলো খেলি, বিশেষ করে আর্চারি বা ছোট মানে বাইরের যে খেলাগুলো, তো এই ক্ষেত্রে হয় কি আমরা একটু নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসি, তো সেই ক্ষেত্রে আমাদের পরিবারকে সাপোর্ট দেওয়া অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো আমি চেষ্টা করব এই টাকাটা আমি অপচয় না করে আমার পরিবারকে সাপোর্ট করা এবং আমাদের পরিবারটাকে একটা সামঞ্জস্যপূর্ণ পরিস্থিতিতে নিয়ে আসা। ব্যক্তিগত হিমু বাছা নিজেকে কিভাবে মেনটেন করে? যদি বলি যে ফেডারেশন তো তাকে সাপোর্টটা দিচ্ছে, তবে আপনি যখন ফেডারেশনের বাইরে চলে যান, ছুটিতে যান, সেই সময় খাওয়া দাওয়া থেকে শুরু করে নিজের জিমের যে ব্যবস্থা সেটা আসলে কিভাবে আপনি ঠিক রাখেন? হ্যাঁ, এটা আসলে আমাদের যে আর্চারি খেলা আমাদের শারীরিক পরিশ্রম একটু কম, তো সেক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করি আমাদের যে হাইজিনিকটা আছে, আমাদের যে স্বাস্থ্য, সবসময় নিজেকে সুস্থ এবং নিরাপদ রাখার জন্য। যেমন মনে করেন আমরা খুব বেশি জঞ্জাটের ভিতরে যাই না, বা যেখানে ঝামেলা অনেক বেশি থাকে সেই এলাকাটা আমরা সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ আমরা একজন খেলোয়াড় হিসেবে নিজের নিরাপত্তাটা সবসময় আগে লক্ষ্য করি। আচ্ছা হিমু বাছার, আমি একটা প্রশ্ন করতে ভুলেই গিয়েছি। ক্রীড়া প্রতিমন্ত্রী তো আপনাদেরকে 1 লাখ টাকা বেতন দিয়েছে, তবে এশিয়া কাপে আপনার সাথে আরো 2 জন ছিল কম্পাউন্ডে। সেক্ষেত্রে তিনি নভেম্বরে তারা কোনো অর্জন না করায় এই আওতার বাইরে চলে গেছে। আপনাদের জন্য কোনো সংবর্ধনা বা সংবর্ধনা তো দিয়ে দিয়েছে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষ থেকে সেদিনই, তবে কোনো মানে হ্যান্ডসাম কোনো মানি কি অ্যানাউন্স করা হয়েছে কিনা? না, এই মুহূর্তে আপনি একটা আক্ষেপের কথা এর মধ্যে বলে ফেলেছেন গত বছর যেটা হয়েছিল, নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী তার পক্ষ থেকে কোনো টাকা, কোনো অনুদান বা কোনো ঘোষণা দিয়েছে কিনা? জি, আসলে আমাদের নতুন যে ক্রীড়া প্রতিমন্ত্রী আছেন তিনি বলেছেন আমাদের একটা সংবর্ধনা দিবেন, একটা ভালো প্রাইজ মানি হয়তো বা এরকম একটা দিবেন, তবে কোনো অ্যামাউন্ট বা কিছু বলে নাই। তবে আমি আশা করব আমাদের যে আর্চারির টিম আছে, আমরা যে 3 জন আছি যে স্বর্ণপদক অর্জন করেছি, এবং তাদের একটা ভালো একটা সংবর্ধনা সরকার দিবে, যাতে করে পরবর্তী যে আমাদের জুনিয়র আর্চার আছে তারা একটা মোটিভেশন পাবে যে না, আমরাও ভালো করব, ভবিষ্যতে আমরাও দেশের জন্য স্বর্ণপদক অর্জন করব, একটা ভালো প্রাইজ মানি সরকার থেকে আমরা পাবো, এটা আসলে আশা রাখি আর কি। আচ্ছা, নতুন এই সরকারের আমলে কতটা আসলে নিজেদেরকে মানে সুযোগ সুবিধা থাকে না, যে অন্য সরকারের সময় শুধু দেখা গেছে যে ফুটবল ক্রিকেটের বাইরে তাদের নজর আসলে অন্যদিকে যায়নি, তবে ক্রীড়া প্রতিমন্ত্রী শুরু থেকেই বলছেন যে তিনি ফুটবলার হওয়া সত্ত্বেও তিনি অন্য ইভেন্টের দিকে আসলে সমান দৃষ্টিতে মনোযোগটা দিতে চান। আপনারা কতটা ফ্যাসিলিটেট হবেন বলে মনে করছেন এই ক্রীড়া প্রতিমন্ত্রী? অলরেডি হওয়া শুরু করেছেন? জি, বর্তমান যে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল স্যার আছেন, তার চিন্তা ভাবনাটা আসলেই একটু ভিন্ন আমি দেখে আসছি, কারণ পূর্বে যায় আমাদের ক্রীড়ামন্ত্রীরা ছিলেন তারা সবসময় দেখতাম যে আপনার ফুটবল এবং ক্রিকেটকেই বেশি অগ্রাধিকার দিত। তো এই ক্ষেত্রে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল স্যার একটু ভিন্ন, একটু না অনেকটাই ভিন্ন, কেননা সে প্রথমে আমাদের দেখছে যারা হচ্ছে যে আপনার অবহেলিত আছে, অনেকটা অবহেলিত বলা যায়, কারণ ক্রিকেট ফুটবল বাদে বাংলাদেশে বর্তমানে অন্যান্য ফেডারেশনগুলো অনেকটা অবহেলিত। তো সেই ক্ষেত্রে স্যার এই ফেডারেশনগুলোতে নজর দিয়েছে, এটা আসলেই বলা যায় যে এটা আসলে নতুন একটা মাত্রা তৈরি করতেছে দেশের জন্য এবং অন্যান্য ফেডারেশনগুলোর জন্য। হিমু, আপনি তো গোপালগঞ্জ থেকে উঠে এসেছেন, 2016 সাল থেকে আপনার এই যাত্রাটা শুরু হয়েছে। আপনি 2021 সালে জাতীয় দলের ক্যাম্পে ঢুকেছেন, তার আগে 2017 সাল থেকে আপনি একটা তৃণমূল পর্যায়ের যে বয়সভিত্তিক টুর্নামেন্ট বা ট্যালেন্ট হান্ট আমরা যেটাকে বলে থাকি সেইটার মাধ্যমে আপনারা এসেছেন। আমরা দেখেছি বিগত সময় যে সবগুলো ফেডারেশন, শুধু আর্চারি ফেডারেশন বলতে না, সবগুলো ফেডারেশনে মোটামুটি তাদের যে ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম সেটা অনিয়মিত। এটা আসলে কতটা একজন খেলোয়াড়ের জন্য কষ্টদায়ক? যখন মানে আপনি যখন এসেছেন, নিশ্চয়ই গোপালগঞ্জে, যেহেতু আপনার জেলা গোপালগঞ্জ, সেখানে অনেক প্লেয়ার নিশ্চয়ই এখনো আপনাকে দেখে আশা করছে যে তারাও আসলে এইভাবে বিশ্বমঞ্চে দাপিয়ে বেড়াবে তীর ধনুক হাতে নিয়ে। সেই জায়গাটাতে আসলে ফেডারেশনের তো দায়িত্ব আছে যে ওই জায়গাটা নিশ্চিত করা, সেটা কতটুকু নিশ্চিত করতে পারছে ফেডারেশন, যেহেতু অনিয়মিত এখনো? নিয়মিত কবে হবে, কবে আসলে সেই জায়গাটা পূরণ করতে পারবে ফেডারেশন?
জি হ্যাঁ, 2016 সালে আমাদের যে আর্চারি ফেডারেশন সেটা হচ্ছে প্রতিটা জেলায় আপনার তৃণমূল পর্যায়ে যে বাছাই একটা মানে একটা সুন্দর একটা প্রোগ্রাম করেছিল, যেখানে প্রতিটা জেলার যে নতুন নতুন খেলোয়াড়রা ওরা আর্চারিতে আসছে, কিছুদিন প্র্যাকটিস করছে এবং তাদের পারফরমেন্স যদি ভালো হয় তাহলে তারা পরবর্তী ধাপে শহরের দিকে আসছে। এই ক্ষেত্রে ওই সময়টা আসলে অনেক ভালো ছিল, তৃণমূল পর্যায়ে যে বাছাইটা যেটা ফেডারেশন থেকে হয়েছে, যার মাধ্যমে অনেকেই বর্তমানেও জাতীয় দলে আসতে পেরেছে, অনেকে আছে যারা বর্তমানে জাতীয় দলে খেলছে। এবং পরবর্তীতে আমিও ওইটা শুরুর দিকে করেছিলাম, ওইটা করতে করতেই পরবর্তীতে আমি বিকেএসপিতে চান্স পাই এবং বিকেএসপি থেকেই আমি মূলত আর্চারির যে মেইন যে বেসিক এবং স্কিলগুলো সেগুলো আমি শিখে আসছি। আচ্ছা, সেই জায়গায় আপনি তো বিকেএসপিতে সুযোগ পেয়েছেন, অনেকে আসলে সেই সুযোগটা পেয়ে থাকেন না। তবে এইরকম ট্যালেন্ট হান্টের মতো আরও যদি ছোট ছোট জেলা পর্যায়ে কোনো টুর্নামেন্ট আয়োজন করা হয়ে থাকে, যেমন এবার প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে স্কুল পর্যায়ে বাধ্যতামূলক করা হবে এই খেলাটাকে, সেক্ষেত্রে তীর ধনুক তো নেই সেই 7টা খেলার মধ্যে, এটা কি আসলে আপনাকে একটু আফসোস দিয়েছে কিনা, আফসোস লাগছে কিনা যে আমাদের তীর ধনুকটাও থাকলেও এই জায়গাটা আর একটু বেশি আমরা প্রায়োরিটি পেতাম? জি অবশ্যই, এটা তো অবশ্যই আফসোস থাকবে, কেননা বর্তমানে আমার মনে হয় যে অন্যান্য যে খেলাগুলো আছে সব থেকে সম্ভাবনাময় অলিম্পিকে স্বর্ণপদক অর্জন করতে পারবে এরকম একটা সম্ভাবনাময় খেলা হচ্ছে আর্চারি। সেই ক্ষেত্রে অবশ্যই আমি মনে করি আর্চারি খেলাটাকেও রাখা উচিত ছিল, কেননা অন্যান্য যে দেশগুলো তারা হচ্ছে অনেক ছোটোকাল থেকেই আর্চারি শিক্ষা দিয়ে থাকে এবং ছোটোকাল থেকে আর্চারি প্র্যাকটিস করে আসে। তো ওই ক্ষেত্রে হয় কি, অনেক ছোটোকাল থেকে প্র্যাকটিস করলে তার অভিজ্ঞতা এবং তার প্র্যাকটিসের স্কিল অনেক ভালো থাকে। মনে করেন একজন ক্লাস 9 থেকে আর্চারি শিখছে এবং একজন ক্লাস 4 থেকে আর্চারি বা 5 থেকে আর্চারি শিখছে, অবশ্যই দুজনের ভিতরে পার্থক্য থাকবে। যে যত বেশি দিন ধরে প্র্যাকটিস করবে তার অবশ্যই পারফরমেন্স অবশ্যই ভালো থাকবে। সেই ক্ষেত্রে যদি জেলা পর্যায়ে আর্চারিটাকে নিয়ে যাওয়া হতো তাহলে হয়তো কি আর্চারির পরিচিতিটাও বাড়তো, সবাই জানতো আর্চারি সম্পর্কে, এবং যদি প্র্যাকটিসের সুযোগ সুবিধা দেওয়া হতো তাহলে ওইখান থেকে অনেক আর্চার উঠে আসতো। কেননা এবং এই যে আর্চারের সংখ্যা যদি বাড়ে তাহলে প্রতিযোগিতা অনেক বেশি হবে, এবং বাংলাদেশে যদি আপনার প্লেয়ারের সংখ্যা বেশি থাকে তাহলে জাতীয় দল আস্তে আস্তে আরও বেশি শক্তিশালী হবে। তো সেই ক্ষেত্রে যদি জেলা পর্যায়ে এই সুযোগটা দেওয়া হতো তাহলে আমি মনে করি ভবিষ্যতে আমাদের আর্চারির যে ন্যাশনাল টিম সেটা আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে। সবগুলো ইভেন্টেরই তো দেখা যায় যে জাতীয় দল বা বয়সভিত্তিক পর্যায়ে প্লেয়ারদেরকে নিয়ে কাজ করার সুযোগ থাকে বা ফেডারেশন কাজ করে, তবে আর্চারি ফেডারেশন কি সেটা নিয়ে কাজ শুরু করেছে কিনা, বা আপনি যেটা বলছেন যে দীর্ঘস্থায়ী যদি একটা ক্যাম্প করা হয়, আপনাদের একটা বয়সের পর কিন্তু ক্যাম্পটা শুরু হয়েছে, আপনারা একটা জায়গা থেকে এসেছেন, বিকেএসপি থেকে এসেছেন, এখন আপনি সার্ভিসে আছেন, সেই ক্ষেত্রে আসলে বয়সভিত্তিক বা ছোটবেলা থেকে যদি ফেডারেশন 5 বা 10 বছর ধরে একটা ক্যাম্প করে সেটা আসলে বেশি উপযুক্ত হবে কিনা, এই প্রশ্নের আমি উত্তর নেব, তবে বিরতির পর। দর্শক ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। আরও একবার স্বাগত এখন মাঠে। হিমবাচ্চা, যেটা নিয়ে আলোচনা করছিলাম যে আপনাদের যে সাফল্য, সেই সাফল্যর জায়গায় জেলা পর্যায়ে তো আরও বেশি উন্নতি করার প্রয়োজন। সেখানে আমরা দেখতে পাই যে জেলা পর্যায়ে একাডেমি বা অন্য ব্যক্তিগত যে কাজটা সেটা একটু কম হয়ে থাকে, সেখানে ফেডারেশনের তদারকি এটা খুব বেশি প্রয়োজন। সেটা আপনি একজন ব্যক্তিগত খেলোয়াড় হিসেবে কতটা মনে করেন যে হ্যাঁ এটা আসলে প্রয়োজন? জি, আমি একজন খেলোয়াড় হিসেবে অবশ্যই মনে করি এটা অনেক প্রয়োজন। আমাদের ফেডারেশন এর আগেও চেষ্টা করছে যে তৃণমূল পর্যায়ে বাছাইয়ের যে প্রক্রিয়াটা এটা করার জন্য, এবং কিছুদিন আগে তারুণ্যের উৎসব নামের একটা ছিল, আমাদের প্রোগ্রাম ছিল, এটাতে প্রত্যেকটা জেলায় জেলায় উৎসব করেছে, মানে একটা প্রোগ্রাম এবং একটা কম্পিটিশনের আয়োজন করছে, যাতে হচ্ছে আপনার বিভিন্ন এলাকার মানুষজন আর্চারি সম্পর্কে অনেকটা জানতে পেরেছে যে আর্চারি নামেও একটা খেলা দেশে অনেক আগাই যাচ্ছে। তো এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা যদি চলমান থাকে এবং আরও ভালোভাবে এই প্রক্রিয়াটায় নজর দেওয়া হয় তাহলে মনে করি যে আমি ভবিষ্যতে আরও বেশি আর্চারিতে উন্নতি হবে। আচ্ছা, আর সেক্ষেত্রে কোচ, জেলাগুলোতে তো কোচের আসলে কোনো সংকট নেই, সেই ক্ষেত্রে আসলে কোচদের মান উন্নয়নে ফেডারেশনের থেকে তো আমরা দেখলাম সম্প্রতি একটা কোচদের কোর্স তো শুরু করেছে, কোচিং এর যে বিষয়টা, আপনি কি কোচিং এ আসার কোনো পরিকল্পনা রয়েছে কিনা? যদিও আসলে ক্রীড়া প্রতিমন্ত্রী বা বর্তমান সরকার যেই ক্রীড়া কার্ডের সুবিধা আপনাদেরকে দিয়েছে সেই জায়গাতে একটু মনে হয় কম ভাববেন এখন, এই মানে নিজেদের ভবিষ্যৎ অনিশ্চিত, সেই জায়গাটা নিশ্চয়ই বলবেন না। আর না, এটা আসলে বলার কোনো সুযোগ নেই যে এখন ভবিষ্যৎ অনিশ্চিত,
এখন বলতে হবে যে যারা ভালো করবে তারা অবশ্যই সুযোগ সুবিধা পাবে, এবং যে স্পোর্টস কার্ডের যে আপনাদের যে বেতনের যে ব্যাপারটা আছে, এই ব্যাপারটাও একটা নিশ্চিত নিশ্চিত ভবিষ্যতের একটা মাত্রা। তো সেক্ষেত্রে যারা পরবর্তীতে ভালো করবে তারা অবশ্যই এই সুযোগটা পাবে। তো সেক্ষেত্রে ভবিষ্যৎ নিয়ে এখন চিন্তাটা আগের থেকে অনেকটা কমে আসছে, এবং ব্যক্তিগতভাবে আমি এখনও কোচেস লেভেলের চিন্তা করছি না, যেহেতু আমি এখনও জুনিয়র। আমার যদি ও সুস্থ থাকে উপরওয়ালা দিলে আশা করি দেশের জন্য আরও অনেক ভালো অর্জন নিয়ে আসতে পারবো। এবং যে আপনি যে জেলা পর্যায়ের যে কথাটা বলেন, জেলা পর্যায়ে আসলে বাংলাদেশের তো আপনার জাতীয় দলের যে কোচরা, দেশীয় কোচরা আছে, তাদেরই বেতন আসলে ওইভাবে দেওয়া হয় না। আপনারা মনে করেন যে আমাদের মার্টিন ফ্রেডরিক স্যার আছে, সে অনেক বড় একটা অ্যামাউন্টে বাংলাদেশে আছে, এবং যে কোচরা, দেশীয় কোচরা আছে, অনেকে আছে বাংলাদেশের বাইরে চলে গেছে। কেননা বাংলাদেশে যদি সে অনেক কম বেতন পায় এবং বাইরে যদি ফ্যাসিলিটিস একটু বেশি পায়, তো সেক্ষেত্রে অবশ্যই তার কেরিয়ারের চিন্তা সে করবে। তো এই ক্ষেত্রে যদি বাংলাদেশ সরকার আমাদের দেশীয় যে কোচ আছে তাদের ভবিষ্যতের কথা লক্ষ্য করে এবং তাদের পারিবারিক কথা চিন্তা করে তাদের ওইরকম একটা অ্যামাউন্ট দিয়ে দেশে রাখে এবং দেশের প্লেয়ারদের উন্নয়ন করার সুযোগ করে দেয়, তাহলে এটা আসলে আমি মনে করি ভালো হবে। এবং জেলা পর্যায়ের যে ব্যাপারটা আছে, সেটা আপনার জেলা পর্যায়ের কিছু কোচ আছে, কিছু না অনেকই কোচ আছে যারা কোচেস কোর্স করে এবং বিভিন্ন জায়গায় আছে, কিন্তু আসলে ওইভাবে স্থায়ী কোনো জায়গায় বা সংস্থায় নাই। জেলা পর্যায়ের যে ব্যাপারটা আছে সেখানে আসলে বেতনভুক্ত না, তারা বিভিন্নভাবে নিজেরাই চেষ্টা করে যে আপনার যে ক্লাবগুলো আছে সেগুলো ধরে রাখার জন্য। তো ওই ক্ষেত্রে আমি মনে করি যে যদি সরকার এরকম একটা পদক্ষেপ নেয়, প্রতিটা জেলায় জেলায় একজন কোচ নিয়োগ করে দেওয়া এবং একটা ক্লাব ওপেন করা, তো হবে কি যে প্রত্যেকটা জেলায় একটা মানে স্থায়ী একটা ক্লাব হবে এবং প্লেয়ারগুলো নিয়মিত প্রশিক্ষণ করতে পারবে। তো সেই ক্ষেত্রে খেলোয়াড়রা যদি নিয়মিত প্রশিক্ষণ করে, খেলোয়াড়দের মান অবশ্যই উন্নয়ন হবে এবং আগ্রহটাও তো বাড়বে ওই জায়গাতে, অবশ্যই। আর্চারিতে, যেহেতু আমাদের আন্তর্জাতিক ইভেন্টে অনেক বেশি সাফল্য রয়েছে অন্যান্য ইভেন্টের তুলনায়। আচ্ছা, আপনার একটা কথা মনে হয়েছে যে এই যে কোচরা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে এখন অবস্থান করছে নিজেদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে, সেক্ষেত্রে আমরা আমাদের আর্চারির দুইটা বড় বড় নাম রয়েছে, রোমান সানা এবং দিয়া সিদ্দিকী, তারাও কিন্তু একসময় এই আর্চারিকে নিজের মধ্যে নিয়ে বেশ অলিম্পিকে গিয়েছিলেন তারা, তবে সেই জায়গায় আসলে সেই স্বপ্নটা পূরণ হয়নি, আমাদের যে প্রাপ্তির জায়গাটা সেটা অপ্রাপ্তির মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে। এই যে খেলোয়াড়রা মানে সময়ের আগেই অবসর নিয়ে নিচ্ছেন দেশের খেলোয়াড়রা, এটার কারণটা কি মনে হয়? যে আসলে আপনি তো এখন সার্ভিসে রয়েছেন, তবে যারা আসলে সিভিলে রয়েছেন বা যারা একেবারে বেতন কাঠামোর বাইরে রয়েছেন, তারা তো ওই জায়গাটা এখনো তাদের নিশ্চিত করা সম্ভব হয়নি। সেক্ষেত্রে তারা কি এই জিনিসটা নিয়ে এখনো মানে দুশ্চিন্তা করেন কিনা নিজেদের ভবিষ্যৎ নিয়ে? জি, মূলত যারা সার্ভিসে আছে তাদের এই ব্যাপারে চিন্তাটা একটু কম, কেননা তার একটা নির্দিষ্ট জায়গায় আছে, এবং যারা সিভিলিয়ান আছে তাদের ভিতরে এই চিন্তাটা অবশ্যই থাকে যে ভবিষ্যতে একটা স্থায়ী একটা চাকরি বা যে কোনো একটা ব্যাপার, তো তাদের ভিতরে এই জিনিসটা আছে। তবে এখন যে ক্রীড়া কার্ড দেওয়া হয়েছে এতে তারা কিছুটা হলেও স্বস্তি পাবে। তো এবং যারা চলে গেছে এর আগে, আসলে তখন তো আর এই যে বর্তমানে যে ফ্যাসিলিটিসটা বর্তমান সরকার দিচ্ছে, তো এই ফ্যাসিলিটিসটা ছিল না। তো যদি এই সুযোগটা যদি তখন থাকতো, আমি মনে করি তখন হয়তো তারা হয়তো ওই চিন্তাটা নাও করতে পারতো যে আমরা দেশের বাইরে যাব, কেননা তখন যারা এখানে দেশে খেলেছে তখন তারা ওইরকম একটা অ্যামাউন্ট পায়নি বা নিজেদের চলার মতন অ্যামাউন্ট পায়নি। সেক্ষেত্রে তারা অবশ্যই তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে দেশের বাইরে গিয়েছে। তো বর্তমানে যে সিস্টেমটা, আমি মনে করি বর্তমানে যে সরকার যে পদক্ষেপ গ্রহণ করছে, এই পদক্ষেপটা যদি চলমান থাকে তাহলে আমার মনে হয় কোনো প্লেয়ার এরকম পদক্ষেপ নেবে না। হিমু, সবশেষে একটা প্রশ্ন করতে চাই, আপনাদের ফ্র্যাঞ্চাইজি লিগ যে শুরু করার কথা বলা হয়েছিল, রাজিবউদ্দিন আহমেদ চপল এখানেই বলেছিলেন তিনি শুরু করবেন এবং পরিকল্পনা করছে, সেটা আসলে আপনাদের খেলার মান উন্নয়নে কতটুকু প্রয়োজন এবং এত বছর এটা হয়নি, এখন শুরু হওয়ার প্রক্রিয়া চলছে, এটাতে আসলে কতটা ভালো হবে আপনাদের খেলার মান উন্নয়নে? জি, এই বিষয়ে কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল স্যার উনি অনেক মানে অভিজ্ঞ এবং অনেক, এর আগে অনেকবার পরিকল্পনার কথা বলা হয়েছিল, তবে আসলে সেটা মাঠে গড়ায়নি। জি, স্যারের পরিকল্পনা সবসময় আমাদের উন্নতির দিকেই থাকে। স্যার সবসময় চেষ্টা করে যে আমাদের আর্চারিটাকে বর্তমান থেকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। তো এই ক্ষেত্রে যদি আমাদের যে দেশে যে ফ্র্যাঞ্চাইজি লিগ হয়, তাহলে দেখা যাবে যে আর্চারিটা আরও বেশি প্রচার হবে এবং উন্নয়নের দিকটাও আরও বেশি সহজ হয়ে উঠবে। এবং আপনাদের যে মানে নিয়মিত বেতন বা ক্লাবগুলোর অধীনে থেকে আপনাদের যে সঠিকভাবে একটা পথ প্রদর্শকের যে ব্যাপারটা নিশ্চিত হবে, সেটাও নিশ্চয়ই অনেক বেশি খেলার মান উন্নয়নে হবে এবং অন্যান্য যারা খেলোয়াড়রা এখন সুযোগ পাচ্ছেন না জাতীয় দলে, নিশ্চয়ই তারাও আসলে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন এই জাতীয় দলে। জি হ্যাঁ,
যদি ফ্র্যাঞ্চাইজি লিগ চালু হয় তাহলে হবে কি যে অনেকগুলো ক্লাব থাকবে দেশে, তো ক্লাব থাকলে আমরা যারা জাতীয় দলে আছি এবং যারা জাতীয় দলের বাইরে আছে তারা অ্যাটলিস্ট ক্লাবগুলোতে প্র্যাকটিস করতে পারবে এবং তাদের অবস্থান উন্নত করার চেষ্টা করতে পারবে। সেই ক্ষেত্রে হবে কি যে আপনার ক্লাবে যারা থাকবে তারা প্র্যাকটিসের মাধ্যমে জাতীয় এবং দলে ভালো আসতে করলে পারবে, ডাকও পেতে পারে। জাতীয় দলে আসতে পারবে। এবং হ্যাঁ। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আলোচনা করার জন্য। ধন্যবাদ। দর্শক, শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।